নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো গাইস, এই ভিডিওতে আমরা কথা বলবো সিএফএল এর কলকাতা ডার্বি নিয়ে, যেই ডার্বিটা আজকের ছিল এবং ইস্ট বেঙ্গল কিন্তু সেই ডার্বিতে 2-1 গোলে জয়লাভ করেছে। সেই ম্যাচটা নিয়ে আমরা হালকা করে রিভিউ করব এবং তার পরবর্তী অংশে আমরা আলোচনা করব ওড়িশা এফসি টিম নিয়ে। তো এই 2024-25 মরশুমের আইএসএল এর জন্য বা ভারতীয় ফুটবল মরশুমের জন্য ওড়িশা এফসি টিমটা কতটা স্ট্রং লাগছে, টিমে কিরকম ব্যালেন্স আছে, সেই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো ইন্টারেস্টিং ভিডিও হবে, লাস্ট অব্দি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অবশ্যই অন করে দিও। তো যদি আমরা ফার্স্টে কথা বলি সিএফএল এর কলকাতা ডার্বি নিয়ে, তো সিএফএল এর কলকাতা ডার্বিতে কিন্তু ইস্ট বেঙ্গল 2-1 গোলে জয়লাভ করলো এবং ইস্ট বেঙ্গল কিন্তু অ্যাজ এ বেটার টিমে জিতেছে। আজকে মোহনবাগানের থেকে ইস্ট বেঙ্গলের খেলার ধরন বেটার লেগেছে। কোচ বিনো জর্জের স্ট্র্যাটেজি মোহনবাগানের কোচ ডেকি কার্দোজোর থেকে অনেক বেটার ছিল এবং সব মিলিয়ে কিন্তু হ্যাঁ, ইস্ট বেঙ্গল বেটার ফর্মেও কন্টিনিউ করছিল, বেটার টিম হিসেবে জিতেছে। যেমন ইস্ট বেঙ্গলের টিমটাকে দেখে ব্যালেন্স টিম মনে হচ্ছিল। অ্যাটাকের দিকে তো আমার পার্সোনালি নজর ছিল, যদিও ইস্ট বেঙ্গল মোহনবাগান দুই দলে অনেক প্লেয়ার আজকে প্রথমবার স্টার্ট করেছিল, ফলে একটুখানি মানে তাদের মধ্যে কমিউনিকেশনের প্রবলেমও হচ্ছিল এবং ফার্স্ট হাফটা অতটা ভালো হয়নি। তবে ওভারঅল কিন্তু ইস্ট বেঙ্গলের যখন আমরা অ্যাটাকটা দেখছিলাম, সেখানে ডেভিডের মতো স্ট্রাইকার ছিল, পেছন থেকে পিভি বিষ্ণু, উইং দিয়ে আমান সিকেব বা রোশলের মতো প্লেয়ার ছিল, বেঞ্চেও সায়ন ব্যানার্জি, জেসন টিকা টাইপের প্লেয়ার ছিল। তো ওভারঅল কিন্তু অ্যাটাকটা ইস্ট বেঙ্গলের খুব ভালো লাগছিল। মিডফিল্ডেও নসিবের মতো প্লেয়ার খুব ভালো খেলেছে, গোলেও দেবজিতের মতো একজন অভিজ্ঞ গোলকিপার ছিল। তো সব মিলিয়ে ইস্ট বেঙ্গল টিমটাকে এমনি অন পেপারে বেটার লাগছিল। কারণ যখন মোহনবাগানের টিমটাকে দেখছিলাম, মোহনবাগানের টিমটাকে দেখে মনে হচ্ছিল যে অত্যন্ত একটা ডিফেন্সিভ টিম নামছে যখন ফার্স্ট প্লেইং 11টা দেখলাম। এবং সুহেল আর ফারদিন ছাড়া কিন্তু কোনো অ্যাটাকার ছিল বলে মনে হলো না। কারণ সেই জায়গাতে যদি উইং দিয়ে তোমার আমানদীপ খেলে, রবি রানা খেলে, যারা হয়তো বেশি সাইড ব্যাকে খেলতেই প্রেফার করবে, তাহলে অ্যাটাকে যে সেরকম ঝাঁঝ থাকবে সেটা ভাবা মুশকিল। এবং সেই জায়গাতে আমি তো হতাশ হয়েছিলাম যে তাইসন সিং এর মতো প্লেয়ারকে মোহনবাগান স্টার্ট করাচ্ছে না দেখে। তবে মোহনবাগানের দিকে দীপেন্দুর দিকে নজর ছিল। দীপেন্দু কিন্তু ইনজুরি থেকে এসে স্টার্ট করেছিল এবং ফার্স্ট হাফে দীপেন্দু ভালো খেলেওছে। মোহনবাগান ডিফেন্ডারদের মধ্যে ওই একজনকেই ভালো লেগেছে। তবে দীপেন্দু হয়তো পুরোপুরি ফিট ছিল না, যে কারণে তাকে তুলে নিতেও হয়। এবং সেকেন্ড হাফে কিন্তু সেই জায়গাতে ইস্ট বেঙ্গল অনেক বেটার খেলেছে এবং মোহনবাগানের ডিফেন্ডারটা কিন্তু সেরকম সুবিধা করতে পারেনি। রাজ বাসফোর্ডকে কিন্তু অত্যন্ত সাধারণ লেগেছে। মানে ফার্স্ট হাফে যখন রাইট ব্যাক খেলছিল, আমানসিকে বারবার তাকে কিন্তু পরাস্ত করছিল এবং দেন সেকেন্ড হাফেও কিন্তু তার সামনে দিয়ে গোল হয়। সৌরভ ভানুয়ালা তার ভুলে তো একটা গোল মোহনবাগান খাই। তাকে নিয়ে যতটা হাইপ ক্রিয়েট হয়েছে সেই লেভেলের খেলা কিন্তু সে দেখাতে পারেনি। মিডফিল্ডে গ্ল্যান মার্টিনসও খেলছিল, বাট তাকেও সাধারণই লেগেছে। তো সব মিলিয়ে মোহনবাগান টিমটাকে সেরকম খেলতে দেখা যায়নি এবং ইস্ট বেঙ্গল কিন্তু সেকেন্ড হাফে 2টো গোল করে, যার মধ্যে প্রথম গোলটা পিভি বিষ্ণুর একটা অসাধারণ গোল ছিল। ব্রিলিয়েন্ট একটা লং বলকে মানে পাই করে ট্র্যাপ করে দেন যেভাবে বলটা সৌরভ ভানুয়ালার সামনে দিয়ে নিয়ে অসাধারণ একটা ফার্স্ট টাচ, দেন রাজ বাসফোরকে কাটিয়ে ফিনিশ করলো। ব্রিলিয়েন্ট গোল ছিল, আলাদা লেভেলের একটা গোল আমরা দেখলাম। হয়তো ফরেনার খেলছে না বলে আমরা কোয়ালিটি অতটা হাই লেভেলের দেখতে পাচ্ছি না, একটু সাধারণ মানেরই খেলা হচ্ছিল, বাট এই গোলটার কোয়ালিটি কিন্তু আলাদা লেভেলের ছিল। পিভি বিষ্ণুর একটা মারাত্মক গোল। এবং সেকেন্ড গোলটার ক্ষেত্রে কিন্তু সৌরভ ভানুয়ালা সে বল ট্র্যাপ করতে পারে না, রাজা বর্মন বল দিয়েছিল, বক্সের মধ্যেই বল হারিয়ে ফেলে আমানসিকের প্রেসিংয়ে এবং সে কিন্তু জেসিনকে দিয়ে তারপর গোলটা করায়। 2-0 লিড ইস্ট বেঙ্গল পেয়ে গিয়েছিল, যদিও তারপর কিন্তু ইস্ট বেঙ্গলের যে রাইট ব্যাক ছিল সে রেড কার্ড দেখে এবং মোহনবাগান পরে একটা গোল শোধও করে তাইসনকে সেকেন্ড হাফে কোচ নামিয়েছিল এবং সেই তাইসনই তো বোধহয় আর কি গোলটার অ্যাসিস্ট করলো। সুহেল একটা ব্রিলিয়ান্ট হেডে 90 মিনিটের মাথায় গিয়ে একটা গোলের ব্যবধান কমায়, বাট লাস্ট অব্দি ইস্ট বেঙ্গল বেটার সাইড হিসেবে কিন্তু 2-1 জিতেছে এবং ইস্ট বেঙ্গল কিন্তু অনেক বেটার ফুটবল খেলেছে। ডিফেন্সে মোহনবাগানের বড়সড় রকমের প্রবলেম থাকছে। দীপেন্দু খেলায় ফার্স্ট হাফে অতটা তাও মনে হয়নি, বাট সেকেন্ড হাফে কিন্তু সেটা রীতিমতো দেখা গিয়েছে। তো সেখানে এই সিএফএল এর ডার্বি থেকে তোমাদের কি মন্তব্য, কমেন্টে অবশ্যই জানিও। এরপর যদি আমরা কথা বলি ওড়িশা এফসি টিমকে নিয়ে, যে এই সামনের মরশুমের আইএসএল এর জন্য ওড়িশা এফসির প্লেইং 11 কি হতে পারে। উড়িষ্যার যখন আমরা বিদেশিদের দেখছি তখন কিন্তু একটা বেশ ভালো কোয়ালিটির বিদেশি বিভাগ আছে। সবাই ভারতের মাটিতে পরীক্ষিত, এক্সপিরিয়েন্সড এবং লোবেরার সবাই পছন্দের প্লেয়ার। এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু উড়িষ্যা যদি বিদেশি বিভাগটা আমরা দেখি, স্ট্রাইকারে রয় কৃষ্ণা, দিয়াগো মরিসিও, মিডফিল্ডে হুগো বুমো, আহমেদ চাহু, ডিফেন্সে কার্লোস তেলগাদো এবং মুর্তাদা ফল। আইএসএলে একদম মানে সফল একটা বিদেশি বিভাগ নিয়ে কিন্তু ওড়িশা এফসি নামছে। এবার অবশ্যই বলতে পারো যে কিছু প্লেয়ারের এজটা অনেকটা বেশি, যেখানে রয় কৃষ্ণা তার সঙ্গে তোমার আহমেদ চাহু বা মুর্তাদা ফল, তাদের এজ নিয়ে প্রশ্ন উঠতে পারে যে তাদের এজটা একটু বেশি। তবে লাস্ট ইয়ারের পারফরমেন্স নিয়ে আমরা যদি কথা বলি, সেখানে আহমেদ জাহুর বিশাল ইম্প্যাক্ট ছিল ওড়িশা এফসির খেলায়। রয় কৃষ্ণা তো অন্যতম ফিটেস্ট প্লেয়ার ছিল, বয়স যাই হোক না কেন। রয় কৃষ্ণা ম্যাচে 90 মিনিট সবসময় ওঠা নামা করতো, সবসময় প্রেস করতো। তো তার ফিটনেসে একটু মানে কম হয়নি তার ফিটনেস, সেখানে রয় কৃষ্ণার তো এজটা ম্যাটারই করছে না। তবে হ্যাঁ, মুর্তাদা ফল হয়তো 3-4 বছর আগের যে ফলকে আমরা দেখতাম সেই তুলনায় তার ধার কমেছে, এটা বলা যেতে পারে, ফলের ক্ষেত্রে বলা যেতে পারে। এবং কার্লোস দেলগাদো যথেষ্ট
ভালো খেলেছে। তো সেখানে ফরেন বিভাগের এজটা নিয়ে আই থিঙ্ক মনে হবে না ওড়িশা এফসি কোনো চিন্তায় থাকবে। সেখানে ওড়িশা এফসি কোন টাইপের ফরমেশনও যেতে পারে, লোবেরার একটা পছন্দের ফরমেশন হচ্ছে 4-2-3-1। এবার সেই 4-2-3-1 ফরমেশনে গেলে ডেফিনেটলি অমরিন্দর সিং গোলকিপার হিসেবে সেই ফার্স্ট চয়েস হবে ওড়িশা এফসির। দেন যদি আমরা ডিফেন্সের কথা বলি, রাইট ব্যাক হিসেবে আমের রানাওয়াটে লাস্ট ইয়ার ব্রিলিয়ান্ট খেলেছে, তার উপরে উড়িষ্যা ভরসা রাখবে, আরও 1 বছরের লোন ডিল এক্সটেন্ড করে নিয়েছে। লেফট ব্যাকে জেরি সেই খেলবে, তো জেরি এবং আমে দুজন সাইড ব্যাক হবে, এবং সেন্টার ব্যাক হিসেবে আমরা হয়তো কার্লোস তেলগাদোর সঙ্গে নরেন্দ্র গেহলতকে বেশিরভাগ ম্যাচে স্টার্ট করতে দেখব। এবার কার্লোসের সঙ্গে মুর্তদা ফলো স্টার্ট করতে পারে, তবে যেহেতু উড়িষ্যার কাছে মিডফিল্ডে এবং আপফ্রন্টে কোয়ালিটি বিদেশি প্লেয়ার আছে, তো আমার মনে হয় না উড়িষ্যা ডিফেন্সে দুটো ফরেনার খেলিয়ে সেখানে অপশান কম করতে চাইবে। সেখানে নরেন্দ্র গেহলতেরই স্টার্ট করার বেশিরভাগ ম্যাচে পসিবিলিটি বেশি থাকছে, এবং কার্লোস তেলগাদো নরেন্দ্র গেহলত, এইটাই হয়তো আমরা উড়িষ্যার সেন্টার ব্যাকে কম্বিনেশন দেখতে পেতে চলেছি। দেন যদি আমরা সেন্ট্রাল মিডফিল্ডের কথা বলি, সেখানে আহমেদ জাহু লোবেরা সিস্টেমের একটা ভীষণ গুরুত্বপূর্ণ প্লেয়ার, সে তো থাকবেই, এবং আহমেদ জাহুর পাশে কিন্তু সেন্ট্রাল মিডফিল্ডে পুইটিয়া খেলতে পারে। চাহু এবং পুইটিয়ার কম্বিনেশন আমরা দেখতে পেতে পারি। তবে এই জায়গাতে কিন্তু ওড়িশা এফসি মানে ডিফেন্সিভ মিডফিল্ডার বা সেন্ট্রাল মিডফিল্ডারের জায়গাটাতে অনেকগুলো অপশন রেখেছে। লেনি রড্রিগেজের অপশন আছে, রোহিত কুমারকে তারা নিয়ে এসেছে, রেনিয়ার ফার্নান্ডেজকে নিয়ে এসেছে, তো এখানে কিন্তু অপশন ওড়িশা এফসি অনেকগুলো বাড়িয়ে রেখেছে। থৈবা সিং বা হিতেশ শর্মার মতো প্লেয়াররাও আছে, তো সেখানে দরকারে কিন্তু এখানে দুজন ইন্ডিয়ান প্লেয়ার নিয়েও চলে যেতে পারে, বাট মনে হয় না জাহুকে ছাড়া যাবে। বাট সেই জায়গাতেই যদি আমরা একটু পরবর্তীকালে আলোচনা করছি সেটা নিয়ে, তবে যদি চাহু এবং পুইটিয়া খেলে সেক্ষেত্রে নম্বর 10 রোলটাতে আমরা হুগো বুমোকে দেখতে পাবো, এবং অ্যাজ এ স্ট্রাইকার সেক্ষেত্রে কিন্তু রয় কৃষ্ণা তার স্টার্ট করার পসিবিলিটি বেশি। এবং দুই উইংয়ের কথা বললে সেখানে ইশাক রালতে বাঁ দিক দিয়ে, ডান দিক দিয়ে কিন্তু জেরি অথবা রেনিয়ারকেও কিন্তু ডান দিক দিয়ে খেলাতে পারে, সেও কিন্তু উইং থেকে অপারেট করতে পারে, ক্ষমতা আছে। তবে জেরি মোইন থাঙ্গা সেক্ষেত্রে তারই স্টার্ট করার পসিবিলিটি বেশি থাকছে। তো এইটা কিন্তু ওড়িশা এফসির বেস্ট প্লেইং 11 হতে পারে। এবার রাইট উইংয়ে যদি উড়িষ্যার কাছে আর একটা অপশান থাকতো তাহলে হয়তো আরও বেটার লাগতো টিমটাকে। বিপিন সিং এর ওপর একটা ইন্টারেস্ট ছিল, দেখা যাক তারা ডিল কমপ্লিট করতে পারে কিনা সেখানে। তবে দেখো, এবার যদি ওড়িশা এফসি চাই যে অ্যাটাকের শক্তি আরও বাড়াতে, সেখানে যেটা করতে পারে আহমেদ চাহুকে না খেলিয়ে ধরো রোহিত কুমার অথবা রেনিয়ার, তাকেই ধরো সেন্ট্রাল মিডফিল্ডে পুইটিয়ার পাশে খেলিয়ে ডান দিকে কিন্তু রয় কৃষ্ণাকে রাইট উইংয়ে পাঠিয়ে দিতে পারে, এবং দিয়াগো মরিশিওকে দিয়েও কিন্তু স্ট্রাইকার স্টার্ট করতে পারে, সেটাও কিন্তু একটা পসিবিলিটি থাকবে যদি লোবেরা খুব অ্যাটাকিং যেতে চায়। তবে আমার মনে হয় না লোবেরা আহমেদ জাহুকে ছাড়া টিম নামাবে। এটাও করতে পারে আহমেদ জাহু, পুইটিয়া এবং তার সঙ্গে রেনিয়ার ফার্নান্ডেজ, তাকে একটু অ্যাডভান্স রোলে খেলিয়ে কিন্তু মিডফিল্ডটা করতে পারে। হুগোকে কিন্তু কিছুটা উইং দিয়ে অপারেট করাতে পারে, রয় কৃষ্ণাকে স্ট্রাইকার করে, দরকারে রয় কৃষ্ণ হুগো তাদের মধ্যে পজিশন এক্সচেঞ্জ করেও খেলাতে পারে। তবে সেখানে মনে হবে যে হুগো কিছুটা আউট অফ পজিশন খেলছে, তো সেই জায়গাতেই প্রথমে যে প্লেইং ইলেভেনটার কথা বললাম ওটা হবার পসিবিলিটি কিন্তু আই থিঙ্ক বেশি থাকছে। বাকি দেখা যাক সের্জিও লোবেরা ফাইনালি কীরকম দল নিয়ে যেতে প্রেফার করে, বাট আমার মতে এটা কিন্তু ওড়িশা এফসির একটা বেস্ট পসিবল প্লেইং 11 হতে পারে। তো তোমাদের মতে ওড়িশার বেস্ট 11 এই সামনের আইএসএল মরসুমের জন্য কীরকম হতে পারে বলে মনে হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও, এবং তোমাদের এই ওড়িশা এফসি টিমটাকে কতটা শক্তিশালী লাগছে সেটাও কমেন্টে জানাতে ভুলবে না। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, সেই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।